নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোষ মিররে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করব সেটি একটি সাবস্ক্রাইবার পাঠিয়েছে। আজকের ঘটনাটা যেমন অদ্ভুত তেমন ভয়ানক, কিন্তু আজকে যিনি ঘটনা পাঠিয়েছে তিনি তার নাম প্রকাশ্যে অনিচ্ছুক। সে চায় না তার পরিচয় কেউ জানুক। তো আমি তার এই ইচ্ছাকে সম্মান করে আজকের ঘটনা বলবো। এই ঘটনাটি মেদিনীপুরে ঘটে যাওয়া ঘটনা। তো তোমাদেরকে একবার মনে করিয়ে দিই, তো তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও ঘোষমিয়া314@gmail.com লিখে মেল করে দেবে। তো আর বেশি দেরি না করে ওয়ান্স অ্যাগেন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোষমিয়ারে। যে ঘটনা পাঠিয়েছে আমি তাকে এখানে শ্রুতি বলে সম্বোধন করছি। ঘটনা শুরু করছি শ্রুতির ভাষায়। নমস্কার নিকিতা, আর নমস্কার ঘোষমিয়ারের সকল শ্রোতাকে। আজকে যে ঘটনাটি বলবো সেটা মূলত আমার দাদুর সাথে ঘটেছে, আর আমরা বাড়ির সকল সদস্যই এই ঘটনার সাক্ষী। আমার দাদু ছিলেন একজন মাল বহনকারী। লসি মনে করে তিনি একটি দোকানের মাল বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। কিন্তু সমস্যাটা ছিল এই যে দাদুর চারিত্রিক গুণ একদমই ভালো ছিল না। আমার দাদু যেখানে কাজ করত সেই মার্কেটেই পতিতালয়। দাদু পুরো দিন যা ইনকাম করতো তার প্রায় 60%ই দাদু ওই পতিতালয়ে ঢেলে দিত। দাদুর ইয়াং বয়স থেকেই দাদুর এই দোষটা ছিল। প্রথম দিকে কেউ কিছু বুঝতে না পারলেও পরে যখন আমরা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। ঠাকুমা যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ তখন আমার বাবা কাকা পিসিরা তখন বেশ ছোট। তাই ঠাকুমা সব মুখ বুঝে মেনে নেয়। আমার বাবাই সব থেকে বড় সন্তান। বাবা যখন সব বুঝতে পারে তখন বাবা সংসার চালানোর জন্য পড়াশোনার পাশাপাশি কাজ করত। ছেলেমেয়েরা একটু বড় হওয়ার কারণে আমার দাদুর ব্যবহার একটু ভালো হয়, কিন্তু চরিত্র বদলায়নি। আমার বাবা পড়াশোনায় ভালো হওয়ার কারণে একটি প্রাইভেট স্কুলে চাকরি পেয়ে যায়। সেই চাকরি করেই আমার দুই পিসির বিয়ে দেয়, কাকুকে পড়াশোনা করায়, আর সঠিক সময়ে আমার বাবাও বিয়ে করে নেয়। বাবা হওয়ার কোনো কর্তব্যই আমার দাদু পালন করেনি। দাদুর এই রকম চরিত্রের জন্য দাদু ঠাকুমা এক বাড়িতে থাকলেও পুরো আলাদাভাবে থাকতো। বাড়ির কারোর সাথে দাদুর তেমন কথা হতো না, কারণ দাদু সকালবেলায় বেরিয়ে দুপুরবেলায় খাওয়ার জন্য আসতো, স্নান করে আবার বেরিয়ে পড়তো। মাঝে মধ্যে রাতে বাড়ি ফিরতো, অনেক রাত করে তাও। বেশিরভাগ দিনই রাতে বাড়ি আসতো না। আর আলাদা করে বলতে হবে না রাতে কোথায় থাকতো দাদু। দাদুর হালকা বয়স হয়ে গেলেও, হালকা বললাম এই জন্য কারণ দাদু ও ঠাকুমার দুজনেরই খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। দাদু কিন্তু এখনও খুবই শক্তিশালী ছিল, তখনও খুবই শক্তিশালী ছিল। এই সবের মধ্যেই আমার জন্ম হয়। আমার দাদু আমাকে খুব ভালোবাসতো। যেই দাদু আগে বাড়ি থাকতো না সেই দাদু এখন দুপুর থেকে সন্ধে পর্যন্ত বাড়ি থাকতো আর আমার সাথে খেলা করত। দাদুর মধ্যে এরকম পরিবর্তন এসেছে দেখে বাড়ির সবাই দাদুকে কিছু বলতোও না। কিন্তু দাদু রাতে বেরিয়ে যাওয়াটা এখনো ছাড়তে পারেনি। এইরকমভাবে কয়েক বছর কেটে যায়। আমি তখন এই 4-5 বছরের হব। হঠাৎ করে আমার দাদু খুব অসুস্থ হয়ে যায়। পুরো দিন বিছানায় পড়ে থাকলেও রাতে খুব চিৎকার করত। চিৎকারটা ঠিক ছিল এমন, আমি যাব না, আমি যাব না, আমাকে নিয়ে যেও না, আমাকে ক্ষমা করে দাও। এরকম একটা যেন খুব কাকুতি মিনতি করতো কারোর কাছে। ঠাকুমা এই দেখে আমার ঠাকুমা বাবা কাকারা প্রচুর ডাক্তারও দেখায়, কিন্তু কোনো ওষুধেই কিছুতেই কোনো কাজ হয় না। বেশ 2-3 দিন এরকম যাওয়ার পর আমার ঠাকুমা আমার দাদুকে এক গুণী ব্যক্তির কাছে নিয়ে যায়। তো ওখানে গিয়ে আমার ঠাকুমা যা শোনে তা শোনার জন্য আমার ঠাকুমা একদমই তৈরি ছিল না। সেই গুণী ব্যক্তি আমার দাদুকে জিজ্ঞেস করে, তোর এত লালসা, তুই কোন মেয়েটির সাথে খারাপ করেছিলি বল, যার কারণে ও নিজেকে শেষ করে দেয়।
তুই কার সাথে খারাপ করেছিলি বল। সেই গুণী ব্যক্তি এটাও বলে তুই যদি সব স্বীকার না করিস ও তোকে আরো কষ্ট দেবে। আমার ঠাকুমা এগুলো শুনে কিছুই বুঝতে পারে না যে তিনি কি বলছেন। দাদুকে অনেকক্ষণ এই সমস্ত কথা জিজ্ঞাসা করার পর দাদু বলে, আমি বুঝতে পারিনি ও মারা যাবে। দাদু তখন সব ঘটনা বলতে থাকে। দাদু বলে, সেদিন আমি রাতে পতিতালয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে ওকে দেখতে পাই। নতুন মুখ, বয়স ওই 15-16 হবে। আমার খুব মন করলো ওকে কাছে পাওয়ার, কিন্তু ও একদমই এইসব করতে চায় না। ওকে জোর করে আনা হয়েছে এখানে। তো আমি হাল ছেড়ে দিই। রাতে আমি তো ওখানেই ছিলাম অন্য একটা মেয়ের সাথে। হঠাৎ করে খুব চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। বাইরে বেরিয়ে এসে শুনি যে নতুন মেয়েটি এসেছিল সেই মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। আমার শুনে খুব রাগ হলো। ভেবেছিলাম কয়েকদিন যাবে, যখন ওর এই পরিবেশের সাথে শুয়ে যাবে তখন আমি ওকে একবার চেষ্টা করব। কিন্তু ওকে না পেলে তো সব কিছুই হবে না। তখন তড়িঘড়ি করে সবার সাথে আমিও খুঁজতে শুরু করে দিই। বেশ কিছুক্ষণ খোঁজার পর ওকে আমি একটা কোণায় পেয়েও যাই। তখন ও আমার কাছে খুব কাকুতি মিনতি করতে থাকে যাতে আমি না বলি। খুব কাকুতি মিনতি করতে থাকে, পায়ে পড়তে থাকে। কিন্তু আমার মনে তখন জন্ম নিয়েছে লোভ, লালসা। আমি ভেবেছিলাম এই সুযোগে আমি ওর রেটটা কম করে নেব। এই কথা ভেবে আমি ওকে ওখানকার যেসব লোক তাদের হাতে ধরিয়ে দিই। পরের দিন গিয়ে শুনলাম ও মারা গিয়েছে। সবাই বলছে আত্মহত্যা করেছে, কিন্তু ওরা মেরে ফেলতেও পারে। জানি না কি হয়েছিল। তারপরে কয়েকদিন আমার স্বপ্নেও খুব এসেছে, খুব স্বপ্নে এসেছে। দাদুর মুখ থেকে এসব কথা শোনার পর সে গুণী ব্যক্তি বলল, মেয়েটি বাঁচতে চেয়েছিল, তুই তাকে মরার মুখে ঠেলে দিলি। এবার তো নিজের প্রতিশোধ নেবেই। ও যদি প্রতিশোধ না নিতে পারে তাহলেও থামবে না। সে গুণী ব্যক্তি প্রচুর রকম টোটকা বলে দেয় আমার ঠাকুমাকে, আর বলে 1 মাসের মধ্যে বাড়িতে কালী পুজো দিতে, শনি মঙ্গলবার দেখে। ঠাকুমা দাদুকে নিয়ে বাড়ি আসে, এবং বাড়ি আসার পর দাদু যেন আরও বেশি অসুস্থ হয়ে যায়। যা ছিল তার থেকেও যেন বেশি জরাজীর্ণ হয়ে পড়ে। আগে দাদু শুধু রাতের দিকে শুধু চিৎকার করতো কাউকে দেখছে বলে, কিন্তু এখন যেন দাদু সারাক্ষণই কাউকে তার আশেপাশে দেখছে। দাদু শুধু দেখতো আর চিৎকার করতো। আশেপাশে 2-1 জন থাকলে বাড়ি দাদুর তখন কাউকে দেখতে পেতো না, কিছু মনে হতো না। কিন্তু যখনই কেউ থাকতো না তখনই দাদু শুধু চিৎকার করতো, শুধু বলতো আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল, আমাকে ধর, আমাকে নিয়ে চলে যাবে, আমাকে মেরে ফেলবে, আমাকে ধর। শুধু এরকম করতো, সারাক্ষণ সারাক্ষণ চিৎকার করতো। খাওয়া দাওয়া দাদু যেন সব কিছুই ভুলে গিয়েছিল। আমার দাদুর এত ভুল শুনেও আমার ঠাকুমা দাদুর সেবা যত্ন করতে 1 চুলও ত্রুটি রাখেনি, কারণ আমার ঠাকুমা আমার দাদুকে খুব ভালোবাসতো। তার জন্যই এই ভালোবাসার সুযোগ নিয়েই আমার দাদু এতদিন এত কিছু করে বেরিয়েছে। তাও ঠাকুমা দাদুকে ছেড়ে যায়নি। তা এরকমই একদিন শুক্রবারের রাত, পরের দিনই শনিবার, সেই দিন আমাদের বাড়িতে কালী পুজো। যেমনটা বলেছিল সেই গুণী ব্যক্তি, কালী পুজো দিতে হবে বাড়িতে। তো সেরকম কালী পূজা, যেহেতু দাদু খুব চিৎকার করতো রাতে, তো আমার বাবা রাতে দাদুর কাছে থাকতো, বাবা আর ঠাকুমা দাদুর কাছেই থাকতো।
সেদিন কেন না জানি দাদু খুব শান্ত ছিল, কাউকেই দেখতে পাইনি। সন্ধ্যে থেকে যে মানুষ খুব চিৎকার করা শুরু করতো, পুরো দিনই চিৎকার করতো, সেই দিনটা দাদু দিনে একটু চিৎকার করলেও সন্ধ্যে থেকে আর কোনো রকম চিৎকার করেনি, কাউকে যেন দেখতে পাইনি। আমার বাবার ঘুমটা খুবই পাতলা, খুবই পাতলা ঘুম। মানে একটু যদি পাশে যদি কেউ একটু আওয়াজও করে না, হালকা কোনো আওয়াজ, তাও বাবা জেগে ওঠে, কারণ বাবার ঘুমটা খুবই পাতলা। তো প্রত্যেক দিনের মতো সেই দিনও পুজোর সব জোগাড়যন্ত্রী যা কেনাকাটি করে, সকাল সকাল পুজো হবে বলে সব কেনাকাটি করে আমার বাবা এবং ঠাম্মা দাদুর কাছে থাকলো, দাদুর ঘরে। হঠাৎ এই 1টা-1:30 নাগাদ কেমন যেন দাদুর একটা গোঙানির শব্দ পাচ্ছে। প্রথমেই বললাম বাবার ঘুমটা যেহেতু পাতলা, আর গোঙানিটাও খুব হালকা, মৃদু গোঙানি, একটা হালকা। কেউ যদি খুব গভীর ঘুমে থাকে সেই গোঙানিটা শুনতে হবে না। তো বাবার কানে যাচ্ছে যে কেউ একটা ঘুমোচ্ছে, কিন্তু বাবা চোখ খুলতে পারছে না। বাবা নিজেও জানে না কেন, বাবা একদমই চোখ খুলতে পারছে না। আর ঠাম্মার ঘুমটা একটু গাঢ়, ঠাম্মা কিছু শুনতেও পায়নি, বুঝতেও পায়নি। কিন্তু আমার বাবার সাথে যেটা হয়েছে, বাবা বলছে বাবা শুনতে পাচ্ছে পরিষ্কার, ঘুমোচ্ছে, কিন্তু বাবা তাকাতে পারছে না। অনেকক্ষণ পর, প্রায় এই ঘটনার 15-20 মিনিট পর বাবার যখন চোখ খোলে, বাবা দেখে যে দাদু আর নেই, দাদুর মুখ দিয়ে ফেনা উঠেছে এবং দাদু মারা গিয়েছে। সবার বুঝতে আর বাকি থাকলো না যে কে এটা করলো, কিভাবে হলো এটা। আমার মার কাছ থেকে শুনেছি, যেহেতু আমি তখন অনেকটাই ছোট, আমার মার কাছ থেকে শুনেছি যে আমার মা নাকি প্রায়শই, মা ঠাকুমা নাকি প্রায়শই আমাদের উঠোন দিয়ে কাউকে দৌড়ে দৌড়ে যেতে দেখতো, কোনো একটা ছায়ামূর্তি কেউ দৌড়ে দৌড়ে যেত, তাই দেখতো। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে নিকিতা শুনিও সবাইকে। আর আমার ইচ্ছেটা রেখো, আমার নামটা, আমার সঠিক ঠিকানা কাউকে যেন বলো না। তো আজকের ঘটনা এত দূর অবধি। শ্রুতি যেরকম বলেছে, মানে আমি শ্রুতি বলছি, তার নামটা, আসল নামটা সে বলতে বারণ করেছে। তো আজকের ঘটনা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও ঘোষমেয়ে302@gmail.com। আমি ডিসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো